সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি বুকশেলফের আজকের এই পর্বে আপনারা শুনবেন আলেকজান্ডার দুমার লেখা দ্য থ্রি মাস্কিটার্স গল্পটির তৃতীয় পর্ব। চলুন শুরু করা যাক আলেকজান্ডার দুমার লেখা দ্য থ্রি মাস্কিটার্স গল্পটির তৃতীয় পর্ব। নইলে সমূহ বিপদ তোমার, আমারও। তুমি যাও, আমি মিনতি করছি, তুমি যাও। হ্যাঁ, যাব আমি, কিন্তু একটা শর্ত আছে। তোমার স্মৃতিচিহ্ন হিসেবে কিছু একটা দিতে হবে আমাকে, এমন কিছু যা একান্তই তোমার নিজের, এমন কিছু যা তুমি পরো। আংটি হতে পারে, হার হতে পারে, যা আমি পরে থাকতে পারবো। তোমার কাছ থেকে অনেক দূরে বসে ওটা দেখব, আমি তোমার কথা স্মরণ করব। অমন কিছু যদি দেই, তুমি চলে যাবে ইংল্যান্ডে? এক্ষুনি, শপথ করে বলছি। একটু অপেক্ষা করো তাহলে, আমি আসছি। ঘর থেকে বেরিয়ে গেলেন রানী। ফিরে এলেন প্রায় সঙ্গে সঙ্গে। এখন তার হাতে রয়েছে গোলাপ কাঠের তৈরি সুন্দর কারুকাজ করা ছোট্ট একটা বাক্স। বাকিংহামের দিকে এগিয়ে দিলেন সেটা। এটা নিয়ে যাও, বললেন তিনি। আমার কথা মনে করে পড়ো। আগ্রহের সঙ্গে বাক্সটা নিলেন বাকিংহাম। দ্বিতীয়বারের মতো হাঁটু গেঁড়ে বসলেন রানীর সামনে। তুমি কথা দিয়েছ চলে যাবে? উদ্বেগের সাথে বললেন রানী। হ্যাঁ, কথা দিলে আমি কথা রাখি। তোমার হাতটা, তারপরই আমি চলে যাব। অনিচ্ছা সত্ত্বেও হাত এগিয়ে দিলেন রানী। চোখ দুটো বন্ধ। সেই হাতে আলতো করে চুমু খেলেন বাকিংহাম। তারপর উঠে দাঁড়ালেন। আবার আমি আসব তোমার কাছে, সারা দুনিয়া যদি উল্টে ফেলতে হয় তবুও। বলে আর দাঁড়ালেন না ডিউক। বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। বারান্দায় যেতেই দেখা পেলেন কনস্ট্যান্সের। প্রাসাদের বাইরে তাকে পথ দেখিয়ে নিয়ে গেল সে। ফ্রান্সের ভয়ঙ্করতম কারাগার বাস্তিল। এই বাস্তিলেরই মাটির নিচে এক অন্ধকার কুঠুরিতে আটকে রাখা হয়েছে মসিয়ে বোনাসিওকে। পুরো 2 রাত 1 দিন পার হয়ে গেছে। দ্বিতীয় দিন সকালে তার কানে গেল হুড়কো টানার আওয়াজ। বাইরে থেকে দরজা খুলছে কেউ। খড়ের তৈরি একটা বিছানায় শুয়েছিল বেচারা। কাঁপতে কাঁপতে উঠে বসল। একজন রাজপুরুষ আর 2 রক্ষী ঢুকল কারাকক্ষে। এসো আমার সাথে, শীতল গলায় আদেশ করল রাজপুরুষ। কাঁপুনি আরও বেড়ে গেল বোনাসিওর। কোনো রকমে উঠে হাঁটতে লাগল রাজপুরুষের পেছন পেছন। হাঁটু দুটো বাড়ি খাচ্ছে একটার সাথে অন্যটা। পাথরের সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে যাওয়া হলো তাকে। পাথরের একটা বারান্দা পার হলো, তারপর উঠান পেরিয়ে অন্য একটা বারান্দায়। সামনের বন্ধ দরজা খুলল এক রক্ষী। অন্যজন বোনাসিওকে ঠেলে ঢুকিয়ে দিল কামরার ভেতর। নিচু একটা ঘর। একটা টেবিল আর একটা চেয়ার ছাড়া অন্য কোনো আসবাব নেই। একজন পুলিশ কর্মকর্তা বসে আছে চেয়ারটায়। টেবিলের ওপর ঝুঁকে পড়ে লিখছে কি যেন। বন্দীকে টেবিলের সামনে নিয়ে গেল রক্ষীরা। মুখ তুলে চাইল কর্মকর্তা। লম্বা মুখ লোকটার, খাড়া নাক আর কুতকুতে অথচ শেয়ালের মতো তীক্ষ্ণ একজোড়া চোখ। মসিয়ে বোনাসিও, কড়া গলায় শুরু করল সে। রাজদ্রোহের অভিযোগ আনা হয়েছে তোমার বিরুদ্ধে। থরথরিয়ে কেঁপে উঠল বোনাসিওর সারা শরীর। হুজুর, কাঁদো কাঁদো গলায় বলল সে। এ কথা সত্যি নয়। সত্যি নয়? ভ্রু কুঁচকে উঠল কর্মকর্তার। গলার স্বর তীক্ষ্ণ। আমার পরামর্শ যদি শোনো তো বলি, যা জানো ঠিক ঠিক বলে ফেলো। কার্ডিনালকে ভীষণ রাগিয়ে দিয়েছ তুমি। আমি যা জানি সব বলবো হুজুর, আপনি আমার মা বাপ। আর একটু হলেই কেঁদে ফেলবে বোনাসিও। দয়া করে জিজ্ঞেস করুন যা জানতে চান, ঈশ্বরের দোহায় সত্যি কথা বলবো। বেশ, তাহলে আগে বলো তোমার ভাইজি কোথায়? আমি জানি না হুজুর, কারা যেন ধরে নিয়ে গেছে ওকে। হ্যাঁ, কিন্তু গতকাল পালিয়েছে সে। হুজুর, ও যদি পালিয়ে থাকে সেটা আমার দোষ নয়, আমি শপথ করে বলতে পারি।
বেশ, বুঝলাম। তাহলে বলো, মসিয়ে দাঁড়তায়ার কাছে গিয়েছিলে কেন? আমার ভাইজিকে খুঁজে দেওয়ার কথা বলতে। আমি ভেবেছিলাম ওকে খুঁজে বের করার অধিকার আমার আছে। যদি ভুল ভেবে থাকি, মাফ করে দিন। তোমার ভাইজিকে গ্রেফতার করা হয়েছিল, মসিয়ে বোনাসিও। পরে পালায় ও। তখন আবার ওকে গ্রেফতার করার জন্য লোক পাঠানো হয়, কিন্তু যাদের পাঠানো হয়েছিল তাদের সাথে যুদ্ধ করে ওকে ছিনিয়ে নিয়ে গেছে দাঁড়তায়া এবং লুকিয়ে রেখেছে কোথাও। সৌভাগ্যক্রমে তার পরপরই দাঁড়তায়াকে গ্রেফতার করেছি আমরা। এক্ষুনি ওকে দেখার একটা সুযোগ পাবে তুমি। ঘাড় ফিরিয়ে রক্ষীদের দিকে তাকালো কর্মকর্তা। মসিয়ে দাঁড়তায়াকে নিয়ে এসো। 1 কি 2 মিনিট পর অ্যাথোসকে নিয়ে ফিরে এলো রক্ষীরা। তাকে দেখে চোখ বিস্ফারিত হয়ে গেল বোনাসিওর। এ কে? বিস্ময়ে ফেটে পড়ল সে। এ তো দাঁড়তায়া নয়। একবার এর মুখে একবার ওর মুখে তাকাতে লাগলো কর্মকর্তা। দাঁড়তায়া নয়? তাহলে এ কে? আমি কি করে বলবো? যে সময় আমাকে গ্রেফতার করা হয় তার একটু আগে মসিয়ে দাঁড়তায়ার ঘরে প্রথম দেখি ওকে, কিন্তু ওর নাম ধরে ডাকতে শুনিনি কাউকে। অ্যাথোসের দিকে স্থির হলো এবার কর্মকর্তার দৃষ্টি। নাম কি তোমার? অ্যাথোস। তাহলে কেন বলেছিলে দাঁড়তায়া? হুম, আমি কখনো বলিনি আমার নাম দাঁড়তায়া। একজন আমাকে জিজ্ঞেস করে, তুমি কি মসিয়ে দাঁড়তায়া? জবাবে আমি বলি, তাই মনে হয় তোমার? আর কিছু বলার সুযোগই পাইনি। বাস, রক্ষীরা সব চিৎকার করে উঠল। তারা একেবারে নিশ্চিত আমিই দাঁড়তায়া। ওদের সাথে তর্ক করার প্রবৃত্তি হয়নি আমার। এর চেয়ে অনেক কম বয়স দাঁড়তায়ার, উত্তেজিতভাবে বলল বোনাসিও। আমি ওর বাড়িওয়ালা, আমি জানি না। তা ঠিক, বিড়বিড় করে বলল পুলিশ কর্মকর্তা। পুরো ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে তার কাছে। এমন সময় এক দূত এসে একটা চিঠি দিল কর্মকর্তার হাতে। চিঠি পড়ে মুখ তুলে তাকালো কর্মকর্তা, হতভম্ব দৃষ্টি চোখে। এখন আরও গোলমেলে ঠেকছে ব্যাপারটা। কিছুক্ষণ চুপ করে রইল সে। ধীরে ধীরে ক্রূঢ় হয়ে উঠল চোখের দৃষ্টি। তোমার ভাইজি তোমাকে ভয়ানক বিপদের মধ্যে নিয়ে ফেলেছে, মসিয়ে বোনাসিও, অবশেষে বলল সে। যদি তেমন খারাপ কিছুও করে থাকে। হাত কচলাতে কচলাতে কাঁপা গলায় বলল বোনাসিও। ওকে আর কখনো ঘরে জায়গা দেব না আমি। ওকে আমার হাতে তুলে দিয়ে যেদিন ওর বাপমা মারা যায় সেদিনই আমি বুঝেছিলাম ভোগাবে মেয়েটা। এমন নির্বোধের মতো কথা বলতে শুনে তীব্র বিরক্তিতে নাক কুঁচকে উঠল অ্যাথোসের। আমাকে আর যদি দরকার না হয়, বলল সে, পাঠিয়ে দাও অন্য কোথাও। তোমার এই বোনাসিও লোকটা ভীষণ বিরক্তিকর। নিছক বেড়াতে বেড়াতে গিয়েছিলাম দাঁড়তায়ার বাসায়, আর গ্রেফতার করা হলো আমাকে। আমি দাবি জানাচ্ছি এক্ষুনি ছেড়ে দেয়া হোক আমাকে। তোমার ভালোর জন্যই বলছি। আমাকে যেদিন ধরা হয়েছে সেদিন সন্ধ্যায় মসিয়ে দা ত্রেভিয়ের বাসায় দাওয়াত ছিল আমার। অন্তত 20 জন গণ্যমান্য লোক সেখানে দেখেছিলেন আমাকে। তাঁদের ভেতর মসিয়ে লে দুক দা লা ত্রেমুলেও ছিলেন। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখতে পারো মসিয়ে দা ত্রেভিয়েকে। এত বড় বড় লোকের নাম শুনে ঢোক গিলল কর্মকর্তা। দুশ্চিন্তা ফুটে উঠল চোখে। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মসিয়ে? অবশেষে বলল সে। আপনাকে মুক্তি দেয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে কামরা থেকে বেরিয়ে গেল অ্যাথোস। এবার রক্ষীদের দিকে ফিরল কর্মকর্তা। মসিয়ে বোনাসিওকে তার কুঠুরিতে নিয়ে যাও, ওর সাথে আরও কথাবার্তার দরকার আছে। আবার সেই মাটির নিচে অন্ধ কুঠুরিতে নিয়ে আসা হলো বোনাসিওকে। দিনের বাকিটা সময় কেঁদে আর বিলাপ করে কাটালো সে। রাত প্রায় 9টার দিকে কয়েকজন রক্ষী ঢুকল কুঠুরিতে। তাদের পেছনে একজন রাজপুরুষ। এসো আমার সাথে, আদেশ করল রাজপুরুষ। বিনা বাক্য ব্যয়ে নির্দেশ পালন করল বোনাসিও। এখনও ফোঁস করে কাঁদছে সে। উঠানে নিয়ে যাওয়া হলো তাকে। একটা গাড়ি দাঁড়িয়েছিল, সামনে পেছনে 2 জন করে ঘোড় সওয়ার রক্ষী। গাড়িটায় তোলা হলো তাকে। পাশে বসল রাজপুরুষ। বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হলো দরজায়। চলতে শুরু করলো গাড়ি। ফাঁসি দিতে নিয়ে যাওয়া হচ্ছে ভেবে জ্ঞান হারিয়ে ফেলল বোনাসিও।
বাস্তিল থেকে বেরিয়ে প্যারিসের এ রাস্তা সে রাস্তা হয়ে রু দে বজে ফ্যাঁতের এক বাড়ির সামনে এসে থেমে দাঁড়ালো গাড়ি। দুজন রক্ষী টানা হ্যাঁচড়া করে বের করল বোনাসিওকে। ইতিমধ্যে জ্ঞান ফিরে পেয়েছে সে, কিন্তু অবস্থার বিশেষ উন্নতি হয়নি। যতটা জীবিত তার চেয়ে বেশি মৃত মনে হচ্ছে তাকে। বই আর মানচিত্র ভর্তি আলমারিতে ঠাসা একটা ঘরে নিয়ে যাওয়া হলো তাকে। ফায়ার প্লেসে কাঠ পুড়ছে। সামনে দাঁড়িয়ে মাঝারি উচ্চতার এক ভদ্রলোক। অন্তর্ভেদী দৃষ্টি তাঁর চোখে, সরু লম্বাটে মুখ, ধূসর রঙের গোঁফ দাড়ি, হাতে এক বোঝা কাগজ। তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ বোনাসিওকে দেখলেন তিনি, তারপর মগ্ন হয়ে গেলেন হাতের কাগজগুলোয়। আবার যখন মুখ তুলে তাকালেন, বেশ কয়েক মিনিট পেরিয়ে গেছে ততক্ষণে। কে ও, বোনাসিও? জিজ্ঞেস করলেন তিনি। জি হুজুর, জবাব দিল রাজপুরুষ। তোমরা এবার যাও, বাইরে অপেক্ষা করো। রক্ষীদের নিয়ে চলে গেল রাজপুরুষ। রাজদ্রোহের অভিযোগ আনা হয়েছে তোমার বিরুদ্ধে, ধীরে ধীরে বললেন ধূসর চুলওয়ালা ভদ্রলোক। তোমার ভাইজি আর বাকিংহামের ডিউকের সাথে মিলে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাচ্ছ তুমি। হুজুর, আমি কসম খেয়ে বলছি, এর কিছুই আমি জানি না, কাঁদো কাঁদো স্বরে বলল বোনাসিও। ডিউকের কথা বলতে শুনেছি আমার ভাইজিকে, কিন্তু কি বলতে শুনেছ? ও বলছিল কার্ডিনাল রিশেলিও নাকি মিথ্যে খবর দিয়ে বাকিংহামের ডিউককে ফ্রান্সে ডেকে এনেছেন। ডিউক আর রানী দুজনকেই নাকি এখন ঘায়েল করতে পারবে কার্ডিনাল। এ কথা বলেছে ও? আশ্চর্য দেখালো ভদ্রলোকের চেহারা। তারপর ধীরে ধীরে রাগ ফুটে উঠল সেখানে। জি জি জি, তোতলাতে তোতলাতে কোনো রকমে বলল বোনাসিও। অবশ্য আমি ওকে বলেছি, যেখানে যাই শুনে থাকুক না কেন, ও ভুল শুনেছে। আর তাছাড়া মহান কার্ডিনাল। চুপ, গর্ধব কথাকার। তুমি জানো কে ধরে নিয়ে গিয়েছিল তোমার ভাইজিকে? না হুজুর, তবে একজনকে আমার সন্দেহ হয়। তোমার ভাইজি যে পালিয়েছে তা তুমি জানো? জি হুজুর, কারাগারে আসার পর শুনেছি। এবার তোমার ভাইজি সম্পর্কে দু চার কথা বলো দেখি। ওকে যখন রাজপ্রাসাদ থেকে আনতে যেতে, তখন কি সোজা বাড়ি চলে আসতে তোমরা? খুবই কম হুজুর, প্রতিদিনই দেখতাম বাইরে কিছু না কিছু কাজ রয়েছে ওর, বিশেষ করে রানীর পোশাকের জন্য কাপড় সরবরাহ করে যারা, তাদের সঙ্গে। দুজনের। কোথায় থাকে তারা? একজন 25 রু দা ভগিরার্ডে, অন্যজন 75 রু দা লা হার্পে। এই বাড়িগুলোর ভেতরে কখনো গেছো? না হুজুর, আমি দরজায় দাঁড়িয়ে থাকতাম, আমার ভাইজি একা ভেতরে যেত। ও যে একা ভেতরে যেত, কারণ হিসেবে কি বলতো? কিছুই না, ও আমাকে দাঁড়াতে বলতো, আমি দাঁড়িয়ে থাকতাম। কেন যাচ্ছে, কি করছে, ও নিয়ে ভাবিনি কখনো। কিছুক্ষণ চুপ করে রইলেন ধূসর দাড়িওয়ালা ভদ্রলোক। একটা রূপার ঘণ্টা তুলে নিয়ে বাজালেন। ঘরে ঢুকল সেই রাজপুরুষ। কাউন্ট দ্য রশেফোর্থকে ডাকো এক্ষুনি, বললেন তিনি। জি মহানুভব, কুর্নিশ করে বলল কর্মকর্তা। মহানুভব, ভাবল বোনাসিও। কেমন যেন শূন্য শূন্য মনে হচ্ছে তার বুকের ভেতরটা। নিশ্চয়ই এ লোক কার্ডিনাল নিজে। বেফাঁস কিছু বলে বসিনি তো? যথাযোগ্য সম্মান দেখিয়েছি তো? কয়েক সেকেন্ড পরে লম্বা কালো চুলওয়ালা এক লোক ঢুকল ঘরে। এই তো, উত্তেজিতভাবে চেঁচিয়ে উঠল বোনাসিও। এই লোকই হুজুর? কে? তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলেন কার্ডিনাল। আমার ভাইজিকে ধরে নিয়ে গিয়েছিল। দ্বিতীয়বার ঘণ্টা বাজালেন কার্ডিনাল। আবার ঘরে এলো রাজপুরুষ। নিয়ে যাও ওকে, বোনাসিওর দিকে ইশারা করে বললেন রিশেলিও। যতক্ষণ না ডাকি ততক্ষণ বসিয়ে রাখো রক্ষীদের কাছে। না হুজুর, মহানুভব, না, কাতর গলায় চিৎকার করল বোনাসিও। ভুল হয়ে গেছে আমার, ইনি অন্য লোক। ওই লোকের সাথে কোনো মিলই নেই এই চেহারার। নিয়ে যাও গর্ধবটাকে, সংক্ষিপ্ত নির্দেশ কার্ডিনালের।
বোনাসিওকে নিয়ে বেরিয়ে গেল রাজপুরুষ। লম্বা কালো চুলওয়ালা লোকটা সাগ্রহে এগিয়ে এলো কার্ডিনালের দিকে। দেখা করেছে ওরা? রুদ্ধশ্বাসে বলল সে। কারা? রানী আর ডিউক। কোথায়? প্রাসাদে। ঠিক জানো তুমি? একদম ঠিক মহামান্য কার্ডিনাল। কে দিল খবরটা? আমাদের বন্ধু মাদাম দা ল্যানয়। আগে কেন দেয়নি খবরটা? ইচ্ছে করে নাকি ঘটনাক্রমে জানি না, সারাক্ষণ ওকে ব্যস্ত রেখেছিল রানী। এ যাত্রা আমরা হেরে গেলাম মনে হচ্ছে। ঠিক আছে, প্রতিশোধ নেয়ার চেষ্টা করতে হবে। ঠিক কি কি ঘটেছিল বলো দেখি। মাদাম দা ল্যানয় বলছে 12:30টার দিকে রানী যখন শোয়ার ঘরে, তখন কেউ একজন তার দর্জির কাছ থেকে একটা রুমাল নিয়ে আসে। ওটা দেখেই কেমন ফ্যাকাশে হয়ে যায় রানীর চেহারা এবং বলে ওঠে, একটু অপেক্ষা করুন ভদ্রমহিলারা, 10 মিনিটের মধ্যেই ফিরে আসছি আমি। কথা বলার সময় কাঁপছিল তার গলা, বেশ উত্তেজিতও দেখাচ্ছিল। যা হোক, 10 মিনিটেরও বেশি পরে ফিরে এলো রানী। সোজা সাজসজ্জার ঘরে ঢুকল, ছোট্ট একটা বক্স নিয়ে চলে গেল আবার। পরের বার যখন ফিরে আসে, বাক্সটা ছিল না তার হাতে। বাক্সে কি ছিল তা জানে মাদাম ল্যানয়? জিজ্ঞেস করলেন রিশেলিও। হ্যাঁ, রানীর জন্মদিনে রাজা যে উপহার দিয়েছিলেন হীরের সেই স্টাডগুলো। রানী ওটা দিয়েছে বাকিংহামকে? মাদাম দা ল্যানয় 100% নিশ্চিত এ ব্যাপারে। কোথায় লুকিয়ে আছে বাকিংহাম জানো? না, অনেক চেষ্টা করেও খুঁজে বের করতে পারেনি আমার লোকেরা। আমি বোধহয় জানি, অন্তত আন্দাজ করতে পারছি। 10 জন রক্ষী নিয়ে রওনা হয়ে যাও এক্ষুনি। 25 রু দ্য ভগিরার্ড এবং 75 রু দ্য লা হার্প বাড়ি দুটোই তল্লাশি চালিয়ে দেখো। পেলে কি গ্রেফতার করব ডিউককে? পাওয়ার সম্ভাবনা খুবই কম, এতক্ষণে কেটে পড়েছে নিশ্চয়ই। তবু নিশ্চিত হতে হবে আমাদের। হ্যাঁ, পেলে অবশ্যই গ্রেফতার করবে। দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল রশেফোর্ড। তৃতীয়বারের মতো ঘণ্টা বাজালেন কার্ডিনাল। সেই রাজপুরুষই ঘরে ঢুকল। বন্দিকে নিয়ে এসো, আদেশ করলেন কার্ডিনাল। বোনাসিওকে নিয়ে আসা হলো আবার। মিথ্যে কথা বলছো তুমি, কঠোর গলায় বললেন কার্ডিনাল। নানা হুজুর, আহত গলায় বলল বোনাসিও। কাপড় সরবরাহকারীদের সাথে দেখা করতে যেত না তোমার ভাইজি? ও যেত বাকিংহামের ডিউকের সাথে দেখা করতে। হুজুর হয়তো ঠিকই বলেছেন, কিন্তু আমি বুঝতে পারিনি একবারও। 2-1 বার সন্দেহ হয়েছে। ওকে বলেছিও সে কথা যে রানীর কাপড় সরবরাহ করে যারা, তাদের বাড়িতে নিশ্চয়ই নামফলক থাকবে, কিন্তু কখনোই আমাকে পাত্তা দেয়নি ও। হেসে উড়িয়ে দিয়েছে আমার কথা। আপনি সবই জানেন হুজুর, আর জানেন বলেই তো আপনি মহানুভব, মহামান্য কার্ডিনাল। অদ্ভুত একটা হাসি ক্ষণিকের জন্য খেলা করে গেল কার্ডিনালের ঠোঁটে। বোনাসিওর দিকে হাত বাড়িয়ে দিলেন তিনি। বললেন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম বন্ধু। আসলে খুবই গুণী লোক তুমি। আপনি আমার হাত ধরলেন হুজুর? চিৎকার করে উঠল বোনাসিও। আপনার মতো মহান একজন লোক আমাকে বন্ধু বলে ডাকলেন? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, বললেন কার্ডিনাল। মিছেমিছি সন্দেহ করা হয়েছিল তোমাকে। খুবই অন্যায় করা হয়েছে তোমার উপর। সোনার মুদ্রা ভর্তি একটা থলে এগিয়ে দিলেন তিনি বোনাসিওর দিকে। এই সামান্য উপহারটুকু গ্রহণ করো। তোমার উপর যে অন্যায় করা হয়েছে তার ক্ষতিপূরণ। আর হ্যাঁ, তোমার সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে তার জন্য ক্ষমা চাইছি আমি। জি হুজুর। বিস্ময়ে হাঁ হয়ে গেছে বোনাসিওর মুখ। নিশ্চয়ই আপনি রসিকতা করছেন আমার সাথে? আহ বোনাসিও, তোমাকে আর অত বিনয় দেখাতে হবে না। এসো, ধরো থলেটা। আমার সম্পর্কে যে খারাপ ধারণা হয়েছে তোমার, আশা করি তা মুছে ফেলতে পারবে মন থেকে। হুজুর, আপনার হাত স্পর্শ করতে পেরেই আমি যথেষ্ট সম্মানিত বোধ করছি। তার উপর উপহার, এত আনন্দ, এত সম্মান আমি রাখব কোথায়? আচ্ছা, এখন তাহলে এসো। আশা করি আবার দেখা হবে আমাদের। প্রায় মাটিতে মাথা ঠেকিয়ে কুর্নিশ করল বোনাসিও। পেছনে হেঁটে পৌঁছল দরজা পর্যন্ত। তারপর চিৎকার করে উঠল, মহামান্য কার্ডিনাল দীর্ঘজীবী হন। এরপর ঘুরে বেরিয়ে গেল সে কামরা থেকে।
মুখে মৃদু হাসি নিয়ে শুনলেন কার্ডিনাল, তারপর মনোযোগ দিলেন টেবিলের ওপর রাখা কাগজের স্তূপটার দিকে। প্রায় ঘণ্টাখানেক পরে কাউন্ট দ্য রশেফোর্থ ঢুকল ঘরে। কী খবর? উৎসুক কার্ডিনালের গলা। দেরি হয়ে গেছে, জবাব দিল রশেফোর্থ। ভেগেছে ডিউক। ঠিক আছে, প্যারিসে না পাওয়া যাক, লন্ডনে পাওয়া যাবে ওকে। রানী এখনও টের পায়নি, তার গোপন কথা জেনে ফেলেছি আমরা, সুতরাং ওদিক থেকে নিশ্চিন্ত। একটা চিঠি লিখে দিচ্ছি এক্ষুনি, ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করো। একটা কাগজ টেনে নিয়ে খসখস করে লিখে ফেললেন তিনি। মিলাডি, বাকিংহামের ডিউক পরবর্তী প্রথম যে বলনাচ অনুষ্ঠানে উপস্থিত থাকবে, তুমিও হাজির হবে সেখানে। 12টা হিরে লাগানো একটা স্টাড পরবে সে তার ডাবলেটে, যতটা সম্ভব কাছে যাবে ওর, এবং 2টো হিরে কেটে নেবে। কাজটা শেষ হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব খবর দেবে আমাকে। 9 দিন পর লন্ডনের ছাপওয়ালা একটা চিঠি পেলেন কার্ডিনাল। ছোট্ট চিঠি, এই কথাগুলো লেখা তাতে। হাতে পেয়েছি জিনিসগুলো, কিন্তু টাকার অভাবে লন্ডন ছাড়তে পারছি না। 500 স্বর্ণমুদ্রা পাঠান, ওগুলো পাওয়ার 4-5 দিনের ভেতর আমি প্যারিসে পৌঁছে যাব। মিলাডি। মৃদু হাসি ফুটে উঠল কার্ডিনালের ঠোঁটে। মনে মনে বললেন, এবার বুঝবে রানী রিশেলিওকে শত্রু করে তোলার মজা। সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন তিনি। রাজার কাছে গেলেন, রাষ্ট্র পরিচালনা বিষয়ে টুকটাক আলাপ করলেন। তারপর একটু ইতস্তত করে বললেন, মহানুভব, আমি জানি আমাকে শত্রু মনে করেন রানী, কারণটা দুর্বোধ্য আমার কাছে। যদিও আপনি জানেন আমি সবসময় চেষ্টা করেছি তাঁর মন জুগিয়ে চলতে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আপনার বিপক্ষে গিয়ে হলেও। কিছুদিন ধরে আমার মনে হচ্ছে আপনাদের ভেতর যেন একটু দূরত্ব তৈরি হয়েছে। ব্যাপারটা বেশ ভাবিয়ে তুলেছে আমাকে। একটু থামলেন কার্ডিনাল, রাজার প্রতিক্রিয়া দেখলেন। তারপর আবার বললেন, আমার ঔদ্ধত্যে ক্ষমা করবেন মহানুভব, আমি মনে করি এই অবস্থা আর বেশি দিন চলতে দেয়া উচিত নয়। এই সামান্য দূরত্বই হয়তো বিরাট ফাটল হিসেবে দেখা দেবে একদিন। রাষ্ট্রের পক্ষে মঙ্গলজনক হবে না ব্যাপারটা। আমার ধারণা কিছু একটা করা উচিত আমাদের। বিস্মিত চোখে রাজা তাকালেন কার্ডিনালের দিকে। কি বলতে চাইছেন আপনি? রানীর সম্মানে একটা বলনাচ অনুষ্ঠানের আয়োজন করুন, কতখানি খুশি হবেন উনি ভাবতে পারেন? নাচ ওর কতটা প্রিয় তা তো আপনি জানেন। বলনাচ অনুষ্ঠান? বিরক্ত কণ্ঠে বললেন রাজা লুই। কিন্তু আপনি তো জানেন ওসব নাচানাচি একদম পছন্দ নয় আমার। মহানুভব, আমার মনে হয় সেজন্যই আরও বেশি খুশি হবেন রানী। উনি বুঝবেন আপনি পছন্দ করেন না এমন একটা অনুষ্ঠানের আয়োজন করছেন শুধু তাঁরই কথা ভেবে। ওর জন্মদিনে যে হীরের স্টাডগুলো দিয়েছিলেন সেগুলো পরার সুযোগ পাবেন উনি। আচ্ছা, ভেবে দেখি, চিন্তিত গলায় বললেন রাজা। কোনো তারিখ ঠিক করেছেন নাকি অনুষ্ঠানের জন্য? মনে মনে দ্রুত একটা হিসেব করে নিলেন কার্ডিনাল। আজ সেপ্টেম্বরের 20 তারিখ, বললেন তিনি। শহরের গণ্যমান্য লোকেরা বিরাট এক উৎসবের আয়োজন করছেন অক্টোবরের 3-এ। আমার মনে হয় ওই দিনটাই সবচেয়ে উপযুক্ত হবে। উৎসবের দিন সন্ধ্যায় রানীকে বলবেন ওই হীরের স্টাডগুলো পরলে তাকে কেমন লাগে তা দেখতে চান আপনি, আর সেজন্যই আয়োজন করেছেন ওই অনুষ্ঠানের। দ্বিতীয়বারের মতো হীরের স্টাডগুলোর কথা উচ্চারণ করলেন কার্ডিনাল। রাজা খেয়াল করলেন ব্যাপারটা। আরও একটু চিন্তিত হলেন তিনি। ওগুলো পরার জন্য এত পীড়াপিড়ি করছে কেন রিশেলিও? বেশ, বললেন লুই, এক্ষুনি রানীর সাথে দেখা করছি আমি। নিজের ঘরে একা বসেছিলেন রানী। রাজা তাঁর পরিকল্পনার কথা জানালেন তাঁকে। শেষে বললেন, তোমার জন্মদিনে যে হীরের স্টাডগুলো দিয়েছিলাম, আমি চাই ওই দিন সন্ধ্যায় সেগুলো পরবে তুমি। ফ্যাকাশে হয়ে গেল রানীর মুখ। আতঙ্কিত চোখে তাকালেন স্বামীর দিকে। রানীর ভাবান্তর দৃষ্টি এড়াল না লুইয়ের। অবাক হলেন একটু। শুনেছ? জিজ্ঞেস করলেন তিনি। হ্যাঁ, শুনেছি, আমতা আমতা করে বললেন রানী। স্টার্টগুলো পড়ছ অনুষ্ঠানের দিন? হ্যাঁ। আরও একটু বাড়ল রানীর মুখের ফ্যাকাশে ভাব। তাহলে ওই কথাই থাকল, বলে ঘুরে দাঁড়ালেন রাজা।
কবে হবে অনুষ্ঠানটা? জিজ্ঞেস করলেন রানী। খুব শিগগিরই কোনো একদিন, আমি জিজ্ঞেস করব কার্ডিনালকে। তাহলে তুমি নও, কার্ডিনালই চাইছে হীরের স্টাডগুলো পরে আমি অনুষ্ঠানে হাজির হই? অ্যাঁ? হ্যাঁ, কার্ডিনালই চাইছে। শ্রদ্ধা জানানোর ভঙ্গিতে হাঁটু দুটো ভাঁজ করে একটু নত হলেন রানী। যতটা না শ্রদ্ধা জানানোর জন্য, তার চেয়ে বেশি হাঁটু দুটো কাঁপছে বলে। বেরিয়ে গেলেন রাজা। মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে বসে পড়লেন রানী। দুহাতে মুখ ঢেকে ভেঙে পড়লেন কান্নায়। বাকিংহাম লন্ডনে ফিরে গেছেন। এদিকে এমন বিশ্বাসী কোনো লোক নেই তাঁর, যাকে পাঠাতে পারেন স্টাডগুলো ফিরিয়ে আনার জন্য। এখন কি করবেন তিনি? অনেকক্ষণ পর করুণায় বিগলিত মিষ্টি একটা গলা শুনতে পেলেন রানী। আপনার কোনো কাজে আসতে পারি আমি? চমকে ঘাড় ফেরালেন রানী। তাঁর পেছনে দাঁড়িয়ে আছে কনস্ট্যান্স বোনাসিও। রাজা যখন ঢোকেন তখন এই কামরার সঙ্গে লাগানো ছোট্ট একটা ঘরে ছিল। রানীর পোশাক গুছিয়ে রাখছিল। রানীকে কিছু বলার সুযোগ না দিয়েই কথা বলতে শুরু করেছিলেন রাজা। তাই বেরিয়ে আসতে পারেনি ও। রাজার কথা শুনতে পেয়েছে সবই। দুশ্চিন্তা করবেন না, বলল ও। আমার মনে হয় এই বিপদে আপনাকে সাহায্য করার একটা পথ আমি করতে পারবো। আমার চোখের দিকে তাকাও, বললেন রানী। তোমাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ মহারানী। হাঁটু গেঁড়ে বসে পড়ল কনস্ট্যান্স। আপনার সেবা করতে গিয়ে যদি মরতে হয় তাতেও আমি রাজি। হিডের স্টার্টগুলো আমাদের ফেরত পেতেই হবে। বাকিংহামের ডিউককে ওগুলো দিয়েছেন আপনি, তাই না? হ্যাঁ। সেক্ষেত্রে কাউকে পাঠাতে হবে ডিউকের কাছে। আমাকে যদি বিশ্বাস করেন, পাঠানোর মতো লোক খুঁজে বের করতে পারবো আমি। স্টার্টগুলো ফেরত চেয়ে মাত্র 2 কথা হলেও লিখে দেন। ডিউকের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। আমার শত্রুদের হাতে যেন পড়ে সেজন্য? বিশ্বাস করুন আমাকে মহারানী, ওদের হাতে পড়বে না। আপনার চিরকুটটা আমার কাকার কাছে দেব। কেউ সন্দেহ করবে না ওকে। সত্যি কথা বলতে কি, উনি নিজেও জানবেন না যে আপনার চিঠি নিয়ে যাচ্ছেন। কনস্ট্যান্সের হাত ধরলেন রানী। ওর মুখের দিকে তাকালেন, যেন পড়তে চেষ্টা করছেন ওর হৃদয়ের কথা। হ্যাঁ, অবশেষে বললেন তিনি। তোমাকে বিশ্বাস করা যায়। তাহলে লিখে দিন চিঠিটা, সময় বয়ে যাচ্ছে। ঘরের এক কোণে রাখা ছোট একটা টেবিলের দিকে এগিয়ে গেলেন রানী। কাগজ কলম কালি রয়েছে সেখানে। সত্যি সত্যিই মাত্র 2টো কথা লিখলেন রানী। তারপর চিঠিটা সিলমোহর করে দিলেন কনস্ট্যান্সের হাতে। নিশ্চয় টাকাও লাগবে তোমার, বললেন তিনি। আঙুল থেকে একটা আংটি খুলে দিলেন ওর হাতে। এটা নাও, দামি জিনিস। বিক্রি করে যা পাবে তা দিয়ে এক্ষুনি পাঠিয়ে দাও তোমার কাকাকে। 1 ঘন্টার ভেতর আপনার আদেশ পালিত হবে মহারানী। রানীর হাতে চুমু খেল কনস্ট্যান্স। চিঠিটা লুকিয়ে রাখল তার বুকের কাছে পোশাকের নিচে। তারপর ডানায় ভর করে ওঠা পাখির মতো হালকা পায়ে বেরিয়ে এলো রানীর ঘর ছেড়ে। 10 মিনিটের ভেতর কাকার বাসায় পৌঁছে গেল। 8 দিন পরে দেখা দুজনের। এই যে এসেছেন মহারানী। ওকে দেখার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল বোনাসিও। জানিস 2 দিন 2 রাত বাস্তিলের এক অন্ধ কুঠুরিতে আটক ছিলাম আমি। মাত্র 2 দিন 2 রাত, নির্বিকার গলায় বলল কনস্ট্যান্স। ওটুকু সময় তো দেখতে দেখতেই চলে যায়। কাকা, আমার জন্য একটা কাজ করতে হবে তোমাকে। ভেবো না এমনি এমনি, ভালো পারিশ্রমিক দেয়া হবে। জিভ দিয়ে একবার ঠোঁট চাটল বোনাসিও। কত? ঠিক ঠিক বলতে পারবো না, তবে 1000 খানেক স্বর্ণমুদ্রা তো হবেই। এখন শোনো কাকা, কি করতে হবে। এক্ষুনি প্যারিস ছেড়ে যেতে হবে তোমাকে। আমি একটা চিঠি দেব। কোনো পরিস্থিতিতেই যেন ওটা তোমার কাজ ছাড়া না হয়। আর খেয়াল রাখবে, যার কথা বলে দেব কেবল তার হাতেই দেবে ওটা, অন্য কাউকে নয়। কোথায় যেতে হবে আমাকে? লন্ডনে। লন্ডনে? ফাজলামোরা জায়গা পাওনি? ওখানে কোনো কাজ নেই আমার। কিন্তু অন্যরা চাইছে তুমি ওখানে যাও। মহামান্য ফ্রান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ তোমাকে পাঠাচ্ছেন। ও, চিৎকার করল বোনাসিও। আরও ষড়যন্ত্র পাকাচ্ছিস দেখছি। ভেবেছিস আমি কিছু জানি না? আমি সব জানি, বুঝলি, সব জানি।
কার্ডিনাল নিজে আমাকে বলেছেন। কার্ডিনাল? তুমি কার্ডিনালের সাথে দেখা করেছো নাকি? আমি দেখা করিনি, উনি লোক পাঠিয়েছিলেন আমার কাছে। গর্বে 10 হাত ফুলে উঠতে চাইছে বোনাসিওর বুক। শুধু তাই নয়, উনি আমাকে বন্ধু বলে ডেকেছেন। কি বলছি শুনছিস? মহান কার্ডিনালের বন্ধু আমি। বন্ধুর জন্য সম্ভব সব কিছু করব আমি। কার্ডিনালের হয়ে কাজ করবে তুমি? ফিসফিস করে জিজ্ঞেস করল কনস্ট্যান্স। রীতিমতো আতঙ্কিত বোধ করছে ও। নিশ্চয়ই, আর সেজন্য ভালো পারিশ্রমিকও পাব। ছোট্ট পেট মোটা একটা থলেতে চাপড় মারল বোনাসিও। ঝনঝন শব্দ হতে কনস্ট্যান্স বুঝল টাকা আছে ওর ভেতর। এটা কি জানিস? কার্ডিনাল উপহার দিয়েছেন আমাকে। এত নিচে নেমে গেছো তুমি কাকা? ফুঁসে উঠল কনস্ট্যান্স। রানীর বিরুদ্ধে যাবে তুমি? বেশ, আমি যা বলছি তা যদি তুমি না করো, রানীর আদেশে গ্রেফতার করাবো তোমাকে। যে বাস্তিলকে অত ভয় পেয়েছিলে সেই বাস্তিলেই গিয়ে ঢুকবে আবার। ধূর্ত একটা চাউনি খেলা করে বেড়াতে লাগলো বোনাসিওর চোখে। মনে মনে ওজন করছে সে, কার রাগটা বেশি ভয়ের কারণ হবে, কার্ডিনালের না রানীর। অবশেষে সিদ্ধান্তে পৌঁছল সে, কার্ডিনালের রাগটাই ভীতিজনক বেশি। পারিস তো করা না, বলল সে। সঙ্গে সঙ্গে আমি আবেদন জানাবো আমার বন্ধু মহান কার্ডিনালের কাছে। তোর রানীর যে কী ক্ষমতা তা ভালোই জানা আছে আমার। এবার ভয় পেল কনস্ট্যান্স। অনেক বেশি বলে ফেলেছে সে। এক্ষুনি সতর্ক না হলে মুশকিল হবে। একটা দীর্ঘ শ্বাস ফেলে কাঁধ ঝাঁকালো একবার। হ্যাঁ, বোধ হয় ঠিকই বলছো তুমি কাকা, বলল ও। রানীর বন্ধু হয়ে থাকার চেয়ে কার্ডিনালের বন্ধু হয়ে থাকা অনেক লাভজনক। যাকগে, যা বলেছি তা নিয়ে আমাদের ভেতর আর আলাপ না হওয়াই ভালো। লন্ডনে গিয়ে কী করতে হবে সেটা অন্তত বলতে পারিস আমাকে। খবরটা জানতে পারলে কার্ডিনালকে জানিয়ে কিছু পুরস্কার হয়তো পাওয়া যাবে, এই আশায় বলল বোনাসিও। না, বিশেষ কিছু না, তাচ্ছিল্যের সাথে বলল কনস্ট্যান্স। মেয়েলি শখের ব্যাপার আর কি। রানীর শখ হয়েছে বিশেষ একটা জিনিস আনাবেন লন্ডন থেকে। আমি ওকে কথা দিয়েছিলাম, আমি আনিয়ে দিতে পারবো। ব্যাপারটা মোটেই গুরুত্বপূর্ণ নয় এরকম বোঝানোর জন্য কনস্ট্যান্স যত বেশি চেষ্টা করতে লাগল, ততই বোনাসিওর মনে হতে লাগলো আসলেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ভাইঝির কাছ থেকে আর কোনো কথা বের করতে না পেরে সে ঠিক করল এক্ষুনি যাবে কার্ডিনালের কাছে এবং জানাবে লন্ডনে পাঠানোর জন্য একজন লোক খুঁজছে রানী। আমাকে একটু বাইরে যেতে হবে রে কনস্ট্যান্স, হঠাৎ বলে উঠল সে। আমার ধারণা ছিল না সন্ধ্যায় তুই এসে হাজির হবি। বুঝিস তো, ব্যবসার কাজ আগেই সময় ঠিক করা ছিল, এখনই যেতে হবে। তুই রাগ করবি না তো আমার উপর? কি যে বলো কাকা, আমি আবার রাগ করব কেন? ব্যবসা না করলে খাওয়াবে কে তোমাকে? আবার কবে আসবি? আশা করছি সামনের হপ্তায় ছুটি পাবো। তোমার এখানে এসে কাটিয়ে যাব ছুটিটা। বেশ বেশ, তুই বস, আমি যাই। সামনের হপ্তায় দেখা হবে আবার। কোনো মতে হ্যাটটা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল বোনাসিও। এবার কি করব? মনে মনে বলল কনস্ট্যান্স। চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইছে ওর। পারলাম না কাজটা করতে। উল্টে এমন এক কাণ্ড করে বসেছি যে ওইসব গুপ্তচরদের একজন হিসেবেই ভাববেন আমাকে মহারানী। মৃদু টোকার শব্দ হলো কাঠের ছাদে, আর একটু হলেই খাঁচা ছেড়ে বেরিয়ে আসছিল কনস্ট্যান্সের হৃৎপিণ্ড। মুখ তুলে তাকালো ছাদের দিকে। একটা গলা ভেসে এলো ওপর থেকে। মাদমোয়াজেল বোনাসিও, গলির দিকের ছোট দরজাটা খোলো, আমি আসছি। এক মুহূর্ত ভাবল কনস্ট্যান্স। আশার আলো ঝিলিক দিয়ে উঠল ওর চোখে। দাঁড়তায়ার গলা চিনতে অসুবিধা হয়নি। মাদমোয়াজেল, ঘরে ঢুকতে ঢুকতে বলল দাঁড়তায়া। আশা করি কিছু মনে করবে না, আমি বলতে বাধ্য হচ্ছি, ভীষণ বাজে লোক তোমার চাচা। আমাদের সব কথা তুমি শুনেছ? উৎসুক গলায় জিজ্ঞেস করল কনস্ট্যান্স। প্রতিটা শব্দ? কি করে? এমন একটা উপায়ে যার কথা আমি একাই কেবল জানি। মৃদু হাসল দাঁড়তায়া। তোমার আর কার্ডিনালের রক্ষীদের ভেতর যে কথাবার্তা হয়েছিল তাও ওই একই উপায়ে শুনেছিলাম। একটু আগে যা শুনেছ তাতে কি বুঝেছ? রানী তাঁর হয়ে লন্ডনে যাওয়ার জন্য একজন লোক চান। লোকটাকে হতে হবে
নিবেদিত প্রাণ, সাহসী এবং বুদ্ধিমান, তাই তো? আমি মনে করি তিনটের মধ্যে অন্তত দুটো গুণ আছে আমার। আমাকে পাঠাতে পারো। বিশেষ কিছু বলিনি আমি, তারপরেও এত দূর বুঝে ফেলেছ? চিন্তিত শোনালো কনস্ট্যান্সের গলা। তাহলে কাকাও নিশ্চয়ই বুঝেছে। তার মানে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল কার্ডিনালকে খবর দেওয়ার জন্যই। সত্যি যাচ্ছে তাই একটা কাণ্ড করে ফেলেছি। কাকার মনটা আগে জেনে নেওয়া উচিত ছিল। এখন একটাই মাত্র উপায় আছে, তুমিই উদ্ধার করতে পারো আমাকে, রানীকে। তোমাকে বিশ্বাস করে সব কথা বলছি, শোনো। একে একে সব কথা বলে গেল কনস্ট্যান্স। বাকিংহামের ডিউকের সাথে রানীর প্রেম, গোপনে দেখা করা, হীরের স্টার্ট দেয়া, সেগুলো পরে বলনাচ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য রাজার নির্দেশ, সব। ওর কথা শেষ হতেই বুক টান করে দাঁড়ালো দাঁড়তায়া। নিশ্চিন্ত থাকতে পারো মাদমোয়াজেল বোনাসিও, বলল ও। কাজ শেষ করার আগে যদি ধরা পড়ে যাই মরব, তবু একটা কথা বলবো না শত্রুকে। এক্ষুনি লন্ডনের পথে রওনা হয়ে যাচ্ছি আমি। এক্ষুনি রওনা হবে? কি করে? তোমার বাহিনী, ক্যাপ্টেন ছাড়বে তোমাকে? ওহো, তাই তো, ভালো কথা মনে করিয়ে দিয়েছ। হ্যাঁ, ছুটি নিতে হবে। তবে ভেবো না, মসিয়ে দা ত্রেভিয়ের কাছে যাব আমি, উনি সব ব্যবস্থা করে দেবেন। আরেকটা কথা, একটু ইতস্তত করে বলল কনস্ট্যান্স। সম্ভবত টাকা নেই তোমার কাছে, তাই না? হ্যাঁ, তা অবশ্য নেই। মৃদু হাসল দাঁড়তায়া। তাহলে এই আংটিটা রাখো, রানীর জিনিস এটা। বিক্রি করে যা পাও নিয়ে নিও পথ খরচার জন্য। এগিয়ে গিয়ে একটা আলমারি খুলল কনস্ট্যান্স। সামনেই পেল কাকার সেই ছোট্ট পেট মোটা টাকার থলেটা। এটাও সঙ্গে রাখো। থলেটা দাঁড়তায়ার হাতে দিতে দিতে বলল ও। কার্ডিনালের? সশব্দে হেসে উঠল দাঁড়তায়া। বেশ মজা, যা হোক, কার্ডিনালের টাকায় রানীকে উদ্ধার করা। যদি সফল হয়ে ফিরতে পারো কৃতজ্ঞ হয়ে যাবেন রানী। কোনো পুরস্কার চাই না আমি, বলল দাঁড়তায়া। আমাদের রানীর সেবায় কিছু। চুপ! দাঁড়তায়াকে থামিয়ে দিয়ে বলে উঠল কনস্ট্যান্স। কি? কারা যেন কথা বলছে রাস্তায়। কান খাড়া করল দাঁড়তায়া। তাই তো, গলাটা মনে হচ্ছে কাকার। হ্যাঁ, ঠিক ধরেছি। তাড়াতাড়ি করো! কনস্ট্যান্সের হাত ধরে টানল দাঁড়তায়া। তোমার কাকা এসে যদি দেখে এখনও তুমি এখানে, তার উপর যোগ হয়েছি আমি, মুশকিলে পড়ে যাব দুজনেই। দ্রুত গলির দিকের দরজার কাছে টেনে নিয়ে গেল ও কনস্ট্যান্সকে। নিঃশব্দে ছিটকিনি খুলে ছায়ার মতো হালকা পায়ে বেরিয়ে গেল দুজন। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উঠে ঢুকে পড়ল দাঁড়তায়ার ঘরে। ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দিল দাঁড়তায়া। জানালার সামনে গিয়ে দাঁড়ালো। কনস্ট্যান্সও গিয়ে দাঁড়ালো ওর পাশে। কপাট সামান্য ফাঁক করে দেখল ওরা। এখনও রাস্তায় দাঁড়িয়ে আছে বোনাসিও। আলখেল্লাধারী এক লোকের সাথে আলাপ করছে। রাস্তার ওপাশের একটা বাড়ি থেকে এক চিলতে আলো এসে পড়ল আলখেল্লাধারীর মুখে। তড়াক করে লাফিয়ে উঠল দাঁড়তায়া। তলোয়ারের অর্ধেক বেরিয়ে এসেছে খাপ থেকে। দরজার দিকে ছুটল। আলখেল্লাধারী আর কেউ নয়, মিউংয়ের সেই লোকটা। কোথায়, কি করতে যাচ্ছ? চিৎকার করে উঠল কনস্ট্যান্স। সব পণ্ড করবে দেখছি। প্রতিজ্ঞা করেছি হত্যা করব ওই লোককে, হিংস্র গলায় বলল দাঁড়তায়া। তোমার জীবন এখন রানীর জন্য নিবেদিত, নিচু অথচ দৃঢ় কণ্ঠে বলল কনস্ট্যান্স। তাঁর নামে আমি নিষেধ করছি তোমাকে। অযথা কোনোরকম বিপদের মুখে ঠেলে দিও না নিজেকে। শোনো, আমার নাম শুনতে পেয়েছি, ওরা আমার সম্পর্কে আলাপ করছে। অনিচ্ছা সত্ত্বেও জানালার কাছে ফিরে এলো দাঁড়তায়া। আলখেল্লাধারীকে রাস্তার পাশে রেখে নিজের ঘরের দিকে এগিয়ে এলো বোনাসিও। সামনের দরজা খুলে দেখল ভেতরে, তারপর আবার চলে গেল আলখেল্লাধারীর কাছে। নেইও, বলল বোনাসিও। প্রাসাদে ফিরে গেছে বোধহয়। ঠিক জানো, বলল আগন্তুক। তোমার বাইরে যাওয়া নিয়ে কিছু সন্দেহ করেনি তোমার ভাইজি? খুশি খুশি গলায় বলল বোনাসিও। সহজেই বোকা বানিয়েছি ওকে। গর্ধব! দাঁড়তায়ার কানের কাছে হিঁস হিঁসিয়ে উঠল কনস্ট্যান্স। সেই তরুণ মাস্কেটিয়ার কি বাড়িতে আছে? বোধহয় না, জানালাগুলো বন্ধ দেখছি।
আলোরও কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তাহলে চলো তোমার ঘরে, বাইরের চেয়ে ওখানে নিরাপদে কথা বলা যাবে। ইস, হতাশ গলায় বলল কনস্ট্যান্স। আর কিছু শুনতে পাবো না? ঠিক উল্টোটা, বলল দাঁড়তায়া। আরও ভালো করে শুনতে পাবো এবার। ঘরের মাঝামাঝি জায়গায় মেঝে থেকে 3-4টে তক্তা উঠিয়ে ফেলল, বিছিয়ে দিল একটা গালিচা। হাঁটু গেঁড়ে বসে কান ঠেকালো গালিচায়। হাতের ইশারায় ডাকল কনস্ট্যান্সকে। এগিয়ে গেল কনস্ট্যান্স। দাঁড়তায়ার ভঙ্গি অনুকরণ করে বসে ও কান ঠেকালো গালিচায়। শুনতে পেল নিচ থেকে ভেসে আসছে কথাবার্তার আওয়াজ। যা বলছো বুঝে শুনে বলছো তো? ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যে খবর দিয়েছি সেটা মূল্যবান, কি বলেন? মূল্যবান মানে? এর চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না। তোমার উপর ভীষণ খুশি কার্ডিনাল। এখন বলো, কোনো নাম উল্লেখ করেছিল তোমার ভাইজি? না, শুধু বলেছিল খুব গুরুত্বপূর্ণ কারো একটা কাজ করে দেওয়ার জন্য লন্ডন যেতে হবে আমাকে। বোকার মতো তুমি না করলে কেন? যা বলে শুনে যেতে, ভান করতে যা বলে করবে। চিঠিটা হাতে পেতে তাহলে, একবার ওটা হাতে পেলে সব কিছু পরিষ্কার জেনে ফেলতাম আমরা। এখনও সময় শেষ হয়ে যায়নি বোধ হয়, আগ্রহের সাথে বলল বোনাসিও। প্রাসাদে গিয়ে আমার ভাইজিকে বলতে পারি, ভালো করে ভেবে দেখলাম চিঠিটা নিয়ে লন্ডন যাওয়াই ঠিক হবে আমার জন্য। অতগুলো টাকা ছাড়বো কেন খামোখা? ব্যাস, তারপর চিঠিটা একবার হাতে পেলে সোজা নিয়ে যাব কার্ডিনালের কাছে। ভালো বলেছ, তাড়াতাড়ি যাও তাহলে। আমিও যাই, দেখি উপকূলের দিকে যে কটা পথ গেছে সবগুলোই চোখ রাখার জন্য সতর্ক করে দিতে হবে আমাদের লোকদের। লন্ডন পাঠানোর জন্য ইতিমধ্যে আর কাউকে জোগাড় করে থাকতে পারে ওরা। বেরিয়ে গেল অপরিচিত লোকটা। বিশ্বাসঘাতক, হিঁসিয়ে উঠল কনস্ট্যান্সের গলা। এই সময় ভয়ানক একটা আর্ত চিৎকার ভেসে এলো নিচ থেকে। মসিয়ে বোনাসিও আবিষ্কার করেছে উধাও হয়ে গেছে তার টাকার থলে। সর্বনাশ হয়ে গেছে আমার, চোর চোর, চুরি করে নিয়ে গেছে। চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে গেল বোনাসিও। ছুটতে লাগলো রাস্তা ধরে। ক্ষীণ হতে হতে একসময় মিলিয়ে গেল তার গলার আওয়াজ। এবার যেতে হয় আমাদের, বলল কনস্ট্যান্স। সাহস অবশ্যই দরকার বন্ধু, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন সতর্কতার। মনে রাখবে, রানীর কাজ নিয়ে চলেছ তুমি, সুতরাং সাবধান। আশা করি রানীর কাজ আমি যোগ্যতার সাথেই সম্পন্ন করব, কিন্তু তাতে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা কি আমার হবে? কিছু বলল না কনস্ট্যান্স, কেবল মৃদু ঝিকমিকে এক টুকরো হাসি ফুটল তার মুখে। কয়েক সেকেন্ড পর দেখা গেল দীর্ঘ একটা আলখেল্লা গায়ে চাপিয়ে ঘর থেকে বেরিয়ে আসছে দাঁড়তায়া। পেছনে কনস্ট্যান্স। ওর মুখে এখনও লেগে আছে সেই হাসি, চোখে এমন এক দৃষ্টি যা পরম নির্ভরতার সাথে প্রেমিকের দিকে তাকানোর সময় প্রেমিকার চোখেই কেবল দেখা যায়। রাস্তায় নেমে এলো ওরা। একটা মোড়ের কাছে এসে পরস্পরের কাছ থেকে বিদায় নিল দুজন। মোড় ঘুরে অন্ধকারে হারিয়ে গেল দাঁড়তায়া, আর কনস্ট্যান্স রাস্তার উপরই হাঁটু গেঁড়ে বসে পড়ল। ঈশ্বর, ফিসফিস করে উচ্চারণ করল ও, রানীকে বাঁচাও, আমাকে বাঁচাও। এক স্বর্ণকারের বাড়িতে গিয়ে কনস্ট্যান্সের দেয়া আংটিটা বিক্রি করল দাঁড়তায়া। অনেক টানা হ্যাঁচড়ার পর 1000 স্বর্ণমুদ্রা বের করতে পারল লোকটার সিন্দুক থেকে। তারপর সোজা মসিয়ে দা ট্রেভিয়ের বাড়িতে। গালকাটা লোকটার শেষ কথাগুলো পরিষ্কার শুনেছে ও। যত তাড়াতাড়ি সম্ভব সতর্ক করে দেয়া হবে উপকূলীয় পথগুলোয় মোতায়েন রক্ষীদের, সুতরাং এক মুহূর্ত দেরি করার অবকাশ নেই। কার্ডিনালের সঙ্গে ট্রেভিয়ের সাপে নেউলের সম্পর্কের কথা ভালো করেই জানে দাঁড়তায়া। ঠিক করল সব কথা বলবে তাকে। সব শুনে ট্রেভিয়ে বললেন, তুমি একাই যেতে চাইছ? চিন্তিত তাঁর কণ্ঠস্বর। হ্যাঁ। সেক্ষেত্রে উপকূলে পৌঁছানোর আগেই মারা পড়বে তুমি। এ ধরনের দুঃসাহসিক কাজে কমপক্ষে 4 জনের যাওয়া উচিত, যাতে অন্তত একজন নিরাপদে ফিরে আসতে পারে কাজ শেষ করে। অ্যাথোস, পর্থোস আর আরামিস যাবে তোমার সাথে। সম্ভব হলে তোমাদের কাজের লোকগুলোকেও সাথে নেবে, অবশ্য যদি তারা তলোয়ার বা পিস্তল চালাতে জানে। উজ্জ্বল হয়ে উঠল দাঁড়তায়ার মুখ। ধন্যবাদ স্যার, বলল ও। আপনি স্যার, আপনার স্যার তুলনা হয় না। হয়েছে, এখন যাও, খুঁজে বের করো তোমার বন্ধুদের। আজ রাতের ভেতরই যাত্রার আয়োজন শেষ করে ফেলো।
1 ঘন্টার ভেতর তোমাদের ছুটি মঞ্জুরের চিঠি পৌঁছে যাবে অ্যাথোসের কাছে। তোমাদের যাত্রা সফল হোক। ছুটতে ছুটতে অ্যাথোসের বাসায় পৌঁছল নার্তায়া। অন্য 2 বন্ধুকেও পেয়ে গেল সেখানে। বন্ধুগণ, ঘোষণা করল ও, কিছুক্ষণের ভেতর লন্ডনের পথে রওনা হচ্ছি আমরা। আশ্চর্য হয়ে তাকালো 3 মাস্কেটিয়ার ওর দিকে, অবিশ্বাস 3 জনেরই দৃষ্টিতে। লন্ডনের পথে? চেঁচিয়ে উঠল পর্থোস। কি ঘোড়ার ডিম করব আমরা সেখানে? ব্যাপারটা গোপনীয়, এ মুহূর্তে কিছুই বলতে পারবো না। আমার উপর বিশ্বাস রাখতে হবে তোমাদের। 4 জনকেই 15 দিনের ছুটি দিয়েছেন মসিয়ে দা ট্রেভিয়ে। এখন শুধু এটুকু শুনে রাখো, রানীর কাজে যাচ্ছি আমরা। কিন্তু বললেই তো আর হুট করে লন্ডন যাওয়া যায় না। ভ্রু কুঁচকে বলল পর্থোস। হাত খরচের জন্য টাকা পয়সার দরকার। মাসের শেষ, আমার পকেট খালি। আমারও সেই অবস্থা, বলল আরামিস। আমারও, গলা মেলালো অ্যাথোস। টাকার থলেটা বের করে টেবিলের উপর ছুঁড়ে দিল নার্তায়া। আমার পকেট ভরাই আছে, বলল ও। আমাদের যা লাগবে তার চেয়ে অনেক বেশি আছে এই থলেতে। 4 জনে ভাগাভাগি করে নেব, কারণ শেষ পর্যন্ত হয়তো সবাই লন্ডনে নাও পৌঁছতে পারি। কেন না কেন? কারণ হয়তো পথেই আটকা পড়ে যাব কেউ কেউ। আমার বিশ্বাস কার্ডিনাল তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করবে যেন আমরা উপকূল পর্যন্ত পৌঁছতে না পারি। বন্ধুরা, তোমাদের সতর্ক করে দেওয়ার প্রয়োজন বোধ করছি। কাজটা খুবই বিপজ্জনক, মারাও পড়তে পারি 2-1 জন। মরি আর বাঁচি, কার্ডিনালের লোকদের 1 হাত নেয়ার সুযোগ পাওয়া যাবে, আর কি চাই? মৃদু হেসে বলল অ্যাথোস। তোমার সাথে যাচ্ছি আমি, নার্তায়া। আমিও, বলল আরামিস। তোমরা আমার বন্ধু, বলল পর্থোস। আমি কি একা একা বসে থাকবো এখানে? আমিও যাচ্ছি তোমাদের সাথে। কখন রওনা হচ্ছি আমরা? জিজ্ঞেস করল অ্যাথোস। এক্ষুনি, জবাব দিল নার্তায়া। নষ্ট করার মতো 1টা মিনিটও নেই হাতে। আমাদের 4 ভৃত্যকে সঙ্গে নেব আমরা। 4 জনই ভালো লোক, আমাদের ভালোবাসে, সাহসী, আর মোটামুটি ভালোই চালায় তলোয়ার পিস্তল। আমার ধারণা লড়াই যদি বাঁধেই বেশ সাহায্য করতে পারবে ওরা। এখন শোনো, কি জন্যে যাচ্ছি আমরা। বিশেষ একজনকে একটা চিঠি পৌঁছে দিতে হবে। 3টে নকল করে নিলে সুবিধা হতো, প্রত্যেকের কাছে একটা করে রাখতে পারতাম। কিন্তু তা সম্ভব নয়। আমার কাছে যেটা দেয়া হয়েছে সেটা সিল মোহর করা। এই যে দেখো, আমার ভেতরের পকেটে থাকছে চিঠিটা। পথে আমি যদি মারা পড়ি বা আহত হই, তোমাদের কেউ এটা নিয়ে এগিয়ে যাবে। এভাবে চলতে থাকবে। আমাদের যে কেউ লন্ডন পৌঁছলেই চলবে। খামের ওপর যে ঠিকানা লেখা আছে ওই ঠিকানায় পৌঁছতে হবে চিঠিটা। আসলে আমরা নয়, চিঠিটার লন্ডন পৌঁছনো নিয়ে কথা। ঠিক আছে? ঠিক আছে, একসঙ্গে চিৎকার করে উঠল 3 মাস্কেটিয়ার। রাত 2টোর সময় প্যারিস থেকে রওনা হলো 4 দুঃসাহসী ও তাদের 4 ভৃত্য, প্রত্যেকেই সশস্ত্র। যতক্ষণ অন্ধকার রইল ততক্ষণ নিঃশব্দেই এগোলো ওরা। দিনের প্রথম আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে মুখও ফুটতে লাগল এক এক করে। কিছুক্ষণ পর দেখা গেল হাসি গল্প করতে করতে ঘোড়া ছুটিয়ে চলেছে 4 মাস্কেটিয়ার। সামান্য ব্যবধানে 2টো ছোট্ট দলে ভাগ হয়ে এগোচ্ছে ওরা। সামনে 4 প্রভু, পেছনে 4 ভৃত্য। প্রভুদের মতো ভৃত্যরাও নিজেদের মধ্যে গল্পগুজব করতে করতে এগোচ্ছে। সকাল 8টা নাগাদ স্যাঁতিলিতে পৌঁছল ওরা। এ পর্যন্ত নিরাপদে আসা গেছে, কোনো ঝঞ্ঝাট পোহাতে হয়নি। সামনে দীর্ঘ একটা দিন, ছুটতে হবে। সুতরাং এখনই নাশতা সেরে নেওয়া উচিত। একটা সরাইয়ের সামনে গিয়ে ঘোড়া থেকে নামল ওরা। সরাইখানায় ঢুকে খাবার দিতে বলল। ওদের পাশের টেবিলের এক লোক আবহাওয়া সম্পর্কে কিছু মন্তব্য করল। পাল্টা মন্তব্য করল কয়েকজন ভ্রমণকারী। এর ভেতর খাবার এসে গেল মাস্কেটিয়ারদের টেবিলে। নিঃশব্দে খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো 4 জন। একটু দাঁড়ান, বলে উঠল পাশের টেবিলের সেই আবহাওয়া বিশারদ। আপনারা নিশ্চয় চলে যাচ্ছেন। যাওয়ার আগে আসুন, কার্ডিনাল রিশেলিওর নামে 1 পাত্র করে পান করি। নিশ্চয়ই, জবাব দিল পর্থোস। পান করতে আমাদের আপত্তি নেই, কিন্তু তা হতে হবে রাজার স্বাস্থ্য কামনা করে। হঠাৎ করেই যেন আগুন জ্বলে উঠল লোকটার চোখে। মহামান্য কার্ডিনাল ছাড়া আর কোনো রাজার অস্তিত্ব স্বীকার করি না আমি। মাটিতে পা ঠুকে চেঁচিয়ে উঠল সে। 2 হাত কোমরে রেখে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো পর্থোস। হেসে উঠল হো হো করে। তার মানে তুমি হয় মাতাল নয়তো গর্ধব। হাসি থামিয়ে শান্ত গলায় বলল ও।
কুৎসিত একটা মুখ খিস্তি করে তলোয়ার বের করল আবহাওয়া বিশারদ। এখন আর পিছিয়ে আসতে পারছো না তুমি পর্থোস, বলল অ্যাথোস। আমরা চললাম, তোমার চাকরকে রেখে যাচ্ছি। যত তাড়াতাড়ি পারো গর্ধবটাকে হত্যা করে এসে যোগ দাও আমাদের সাথে। বেরিয়ে এলো তিনজন। ঘোড়ায় উঠতে উঠতে শুনল সরাইখানার ভেতর থেকে ভেসে আসছে ইস্পাতের সাথে ইস্পাতের ঠোকাঠুকির শব্দ। কিন্তু দাঁড়ালো না ওরা। ঘোড়ার পেটে গুঁতো দিল পা দিয়ে। লাফিয়ে উঠে ছুটতে শুরু করল তিনটে ঘোড়া। কয়েক মুহূর্ত পরে ছুটতে শুরু করল ওদের ভৃত্যদের ঘোড়া তিনটেও। একজন গেল, চেঁচিয়ে বলল অ্যাথোস। আমাদের কাউকে আক্রমণ না করে পর্থোসের উপর চড়াও হলো কেন বেটা? ঘোড়ার খুরের শব্দ ছাপিয়ে শোনা গেল আরামিসের গলা। কারণ আমাদের বাকি কজনের চেয়ে একটু জোরে কথা বলে পর্থোস, জবাব দিল দাঁড়টায়া। আর কোনো কথা হলো না ওদের ভেতর। নিঃশব্দে পেরিয়ে যেতে লাগলো মাইলের পর মাইল। বুভেতে পৌঁছে আবার থামল ওরা। ঘোড়াগুলোকে একটু বিশ্রাম দিতে হবে। এই সুযোগে পর্থোসের জন্য অপেক্ষা করাও হবে। 1 ঘন্টা অপেক্ষা করল ওরা, কিন্তু এলো না পর্থোস। আবার রওনা হলো তিনজন। বুভে থেকে প্রায় 20 মাইল মতো যাওয়ার পর এক জায়গায় দেখা গেল রাস্তার দুপাশে উঁচু হয়ে উঠে গেছে খাড়া পাহাড়। আর ঠিক সেখানেই 8-10 জন লোক পাথর দিয়ে ভরাট করছে পথের মাঝখানের ছোট বড় গর্ত। এক সংকীর্ণ রাস্তা, তার উপর কাজ করছে 8-10 জন লোক। লাগাম টেনে ধরতে বাধ্য হলো ওরা। কোনো রকমের লোকগুলোর পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার জন্য ঘোড়া নিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো 3 মাস্কেটিয়ার আর তাদের 3 ভৃত্য। লোকগুলোর পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে ঘোড়াগুলো। এমন সময় একজন লোক বেলচা ভর্তি ধুলো বালি ছুঁড়ে দিল আরামিসের গায়ে। সঙ্গে সঙ্গে ঘোড়া থামালো আরামিস। রাগে অন্ধ হওয়ার অবস্থা ওর। ঠিক সেই মুহূর্তে শোনা গেল একটা বাঁশির আওয়াজ। এক ছুটে লোকগুলো চলে গেল একটা বড় গর্তের কাছে। গর্তটার দিকে একটু ঝুঁকে সোজা হলো সবাই। এবার প্রত্যেকের হাতে শোভা পাচ্ছে একটা করে মাস্কেট, এক ধরনের বন্দুক। মাস্কেট থেকেই এসেছে মাস্কেটিয়ার শব্দটা। ফাঁদ! চিৎকার করল দাঁড়টায়া। ছুটে চলো! কথাটা ও শেষ করতে পেরেছে কি পারেনি, পেছন থেকে শুরু হয়ে গেল গুলি। ঘোড়ার উপর প্রায় শুয়ে পড়ল ওরা। শুধু মাথা নয়, পুরো শরীরটাই নুইয়ে প্রায় সেঁটে দিল ঘোড়ার পিঠের সাথে। কানের পাশ দিয়ে মাথার উপর দিয়ে ছুটে যাচ্ছে মাস্কেটের গুলি। দাঁড়টায়ার হ্যাটটা উড়ে গেল একটা গুলি লেগে। ভাগ্য ভালো আর কয়েক ইঞ্চি নিচ দিয়ে যায়নি গুলিটা। পর মুহূর্তে তীব্র একটা আর্তনাদ করে উঠল আরামিস। গুলি লেগেছে ওর কাঁধে। জিনের উপর থেকে উল্টে পড়তে পড়তেও সামলে নিল কোনো মতে। ঘোড়ার কেশর আঁকড়ে ঝুলে রইল ও। অন্য ঘোড়াগুলোর পেছন পেছন ছুটে যেতে লাগলো ওর ঘোড়া। প্রায় মাইল খানেক যাওয়ার পর থামার নির্দেশ দিল দাঁড়টায়া। আরামিসের ক্ষত থেকে রক্ত বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করল। তারপর আবার রওনা হলো। যথাসম্ভব দ্রুত ঘোড়া ছুটিয়ে আরও 2 ঘন্টা পথ চলল ওরা। তারপর প্রথম যে সরাইখানাটা দেখল সেখানেই থামল আবার। ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছে ঘোড়াগুলো। আর ছোটা সম্ভব নয় ওদের পক্ষে। নিজেরাও কম ক্লান্ত নয়, বিশেষ করে আরামিস। অ্যাথোস আর দাঁড়টায়ার পরিচর্যায় ভালোমতো রক্ত বন্ধ হয়নি ওর। গত 2 ঘন্টা এক নাগারে রক্ত বেরিয়েছে কাঁধের ক্ষত থেকে। একেবারে ফ্যাকাশে দেখাচ্ছে ওকে। সামনে রাত, তবু আধ ঘন্টার বেশি বিশ্রাম নিল না ওরা। ঘোড়াগুলোর কপালেও জুটল ওই আধ ঘন্টারই বিশ্রাম। আহত আরামিস আর তার ভৃত্যকে সরাইখানায় রেখে আবার পথে নামল অ্যাথোস, দাঁড়টায়া আর ওদের 2 ভৃত্য। 8 জন রওনা হয়েছিল প্যারিস থেকে। ইতিমধ্যে 4 জন কমে গেছে। অথচ লন্ডন তো পরের কথা, উপকূলই এখনও অনেক দূর। জাহান নামে যাক, ঘোড়ায় চড়ে বলল অ্যাথোস। মাত্র 2 প্রভু আর 2 ভৃত্য রইলাম। যাগ্গে, আমাকে আর অত সহজে বোকা বানাতে পারবে না ওরা। ক্যালে পৌঁছানোর আগে আমি আর মুখ খুলব না, তলোয়ার বের করব না। কসম খেয়ে হয়েছে, কসম খেয়ে আর সময় নষ্ট করতে হবে না, বলল দাঁড়টায়া। তার চেয়ে ঘোড়া ছোটাও, কাজে লাগবে। ক্লান্ত ঘোড়াগুলোকে যতটা সম্ভব দ্রুত ছুটিয়ে মাঝ রাত নাগাদ অ্যামিয়েনে পৌঁছল ওরা। গোল্ডেন লিলি নামের এক সরাইয়ের সামনে পৌঁছে ঘোড়া থামালো। ওদের আওয়াজ পেয়ে বেরিয়ে এলো সরাইওয়ালা। তাকে দেখে সরল সোজা সৎলোক বলেই মনে হলো দাঁড়টায়ার। ওরা গোল্ডেন লিলিতে রাত কাটাতে চায় শুনে সরাইওয়ালা জানালো,
দুটো মাত্র কামরা খালি আছে, আর সে দুটো সরাইখানার দু প্রান্তে। কামরার দরকার নেই, জানালো অ্যাথোস আর দাঁড়তায়া। নিচে খাওয়ার ঘরেই কাটিয়ে দিতে পারবে ওরা রাতটুকু। খাওয়ার ঘরে বিছানা নেই, খাট নেই, কি করে শোবেন? বলল সরাইওয়ালা। দরকার নেই ওসবের, মেঝেতে শতরঞ্জি পেতেই চালিয়ে নিতে পারবো আমরা। আরও কিছুক্ষণ পিড়াপিড়ি করল সরাইওয়ালা ওদের দু কামরায় শোয়ানোর জন্য, কিন্তু রাজি হলো না ওরা। আপনাদের যদি মেঝেতে শুতে অসুবিধা না হয়, আমারও অসুবিধা নেই, চলে গেল লোকটা। একটু বেশি ভদ্র এই সরাইওয়ালা, মন্তব্য করল দাঁড়টায়া। দরজার কাছে এক বোঝা খড়ের উপর প্ল্যানশেটকে শুতে বলল ও। রাতে কেউ ঘরের ভেতর ঢুকতে চাইলে প্ল্যানশেটকে ডিঙিয়ে তবে ঢুকতে হবে। সেক্ষেত্রে ও জেগে উঠে হইচই বাঁধিয়ে দিতে পারবে। আর অ্যাথোসের ভৃত্য গ্রিমথকে শুতে পাঠানো হলো আস্তাবলে, ঘোড়াগুলোর কাছে। ওকে বলে দেয়া হলো ভোর 5টার ভেতর যেন তৈরি করে রাখে ঘোড়াগুলোকে। শান্ত নিঃশব্দ রাত। সারাদিন ঘোড়ার পিঠে কাটিয়েছে ওরা। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল অ্যাথোস আর দাঁড়তায়া। রাত 2টোর দিকে কেউ একজন চেষ্টা করল দরজা খুলতে। সঙ্গে সঙ্গে জেগে গেল প্ল্যানশেট, চিৎকার করে উঠল, কে? ও, ভুল দরজায় এসে পড়েছি দেখছি, বিড়বিড় করে বলল কে যেন। তারপর আবার সব চুপচাপ। ভোর 4টায় ভয়ানক হইচইয়ের শব্দে ঘুম ভেঙে গেল ওদের। কান খাড়া করতেই বুঝল আস্তাবলের দিক থেকে আসছে আওয়াজ। সঙ্গে সঙ্গে ছুটল ওরা আস্তাবলের দিকে। গিয়ে দেখল এক জায়গায় মাটিতে উপুর হয়ে পড়ে আছে গ্রিমথ, অজ্ঞান। দেখলেই বোঝা যায় পিটিয়ে আধমরা করা হয়েছে তাকে। সরাইখানার লোক যারা আস্তাবলে ছিল তাদের জিজ্ঞেস করল দাঁড়টায়া ব্যাপারটা। কেউ কোনো জবাব দিল না। ছুটে গিয়ে পানি নিয়ে এলো প্ল্যানশেট। গ্রিমদের ঘাড়ে মুখে পানির ছিটা দিতেই জ্ঞান ফিরল তার। কি হয়েছিল জিজ্ঞেস করায় সে যা বলল তাতে স্তম্ভিত হয়ে গেল দাঁড়টায়া। ভোর 4টেই উঠে আস্তাবলের লোকগুলোকে জাগানোর চেষ্টা করে গ্রিমদ। ওরা উঠেই খড় নাড়ার হাতা দিয়ে এলো পাথারি পেটাতে থাকে ওকে। ঘোড়াগুলোকেও বাদ দেয়নি। কিছুক্ষণের ভেতর জ্ঞান হারায় গ্রিমদ। ঘোড়াগুলোকেও পিটিয়েছে। শোনার সঙ্গে সঙ্গে এগিয়ে গেল ওরা। সত্যিই তাই, শোচনীয় অবস্থা করে ছেড়েছে প্রাণীগুলোর। আগামী 7 দিনের ভেতর ওরা সওয়ার নিতে পারবে বলে মনে হয় না। আর কোনো সন্দেহ রইল না দাঁড়তায়ার। ওদের বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ বিশেষ এগুলো। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব সরে পড়া দরকার এখান থেকে। তাড়াতাড়ি প্ল্যানশেটকে পাঠালো ও আশপাশের কেউ ঘোড়া বিক্রি করবে কিনা খোঁজ নিতে। একটু পরেই ফিরে এলো প্ল্যানশেট। ঘোড়া বিক্রি করতে রাজি নয় কেউ। এটাও হয়তো ষড়যন্ত্রেরই অংশ, ভাবল দাঁড়তায়া। ঘোড়া পাওয়া যাক আর না যাক, এখন আর বসে থাকা যায় না। বিপদ ঘনিয়ে আসতে পারে যে কোনো মুহূর্তে। সরাইওয়ালার পাওনা মিটিয়ে দেওয়ার জন্য অ্যাথোসকে ভেতরে পাঠিয়ে বাইরের দরজার সামনে এসে দাঁড়ালো দাঁড়তায়া আর প্ল্যানশেট। হঠাৎ খেয়াল করল ওরা সরাইখানার উঠানে একটা খুঁটির সঙ্গে বাঁধা রয়েছে দুটো ঘোড়া, তরতাজা, শক্তিশালী। জিন চাপিয়ে ছোটবার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে সেগুলোকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এরই সাথে শেষ হলো আলেকজান্ডার দুমার লেখা দ্য 3 মাস্কিটার্স গল্পটির 3য় পর্ব। পরবর্তী পর্বগুলো যথারীতি ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে প্রকাশিত হতে থাকবে এবং পরবর্তী পর্বগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে প্রত্যেকটি নতুন নতুন গল্প প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফাইড হয়ে যান। ধন্যবাদ।